এই যে সুবোধ, শোনো, তোমাকে একটা খবর নিতে হবে। কি খবর দাদা? ওই পাবনা মিউনিসিপ্যালিটির বড়বাবু মধুসূদন সরকারের কাছে একবার যেতে হবে তোমার। তা এখনই যাব? না না, এখন যেও না। এখন গেলে দেখবে সব পান চিবোতে চিবোতে রাজা মহারাজা উদ্ধার করছে, তোমাকে পাত্তাই দেবে না। তুমি তুমি একটু পরে যাও। আচ্ছা ঠিক আছে। কি হলো, চলে যাচ্ছ যে বড়? না মানে ওই কালকের পিটিশনটা তো এখনো টাইপ করা হয়নি তো। আরে বাবা, বড়বাবুর কাছে গিয়ে কি জিজ্ঞাসা করবে সেটা জেনে যাও। ও হ্যাঁ, কি জিজ্ঞেস করতে হবে দাদা? বসো, মন দিয়ে শোনো। গত রোববারের দৈনিকে একটা খবর বের হয়েছে যে জনৈক লাবণ্য প্রভা সরখেল এখানকার সরকারি মেয়েদের স্কুলে ইন্সপেকশন করতে আসছেন। শোনো, তুমি বড়বাবুকে আমার নাম করে জিজ্ঞাসা করবে যে এই লাবণ্য প্রভা কলকাতা থেকে আসছেন কিনা, এবং তিনি এখন কলকাতার কোনো স্কুলের শিক্ষকতা করেন কিনা। বড়বাবু তো মোটেই সুবিধের লোক নন দাদা, উনি কি আমায় এত কথা বলতে চাইবেন? আচ্ছা, আমি না তোমাকে একটা হাত চিঠি করে দিচ্ছি। আসবো নাকি হরিশ বাবু? আরে আসুন আসুন আসুন, বসুন। আর বলবেন না, যা গরম পড়েছে একেবারে চাঁদি ফেটে যাবার জোগাড়। হ্যাঁ বাবা, একদমই ঠিক বলেছে। শুভ, তুমি একটা কাজ করো, পিটিশনটা টাইপ করে নিয়ে বেরিয়ে পড়ো, আর এই চিঠিটা খামে ভরে নিও। ঠিক আছে দাদা। বুঝলেন উকিল বাবু, ব্যাপার স্যাপার যেদিকে গড়াচ্ছে তাতে খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। সে কি, আবার কোনো নতুন বিপত্তি হলো নাকি? হ্যাঁ, ওই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বড় তরফ আর ছোট তরফের মধ্যে একেবারে লাঠালাঠি শুরু হয়েছে। কি কুক্ষণে যে জমিদার বাবু পরলোক গমন করলেন, তার আগে আমার যে কেন মৃত্যু হলো না আমি সেটাই ভাবছি। না না, এ কি বলছেন? আপনি হলেন কতদিনের নায়েব, আপনি হাল না ধরলে ছোট তরফের বিধবা বউটি তো এতদিনে সর্বশান্ত হয়ে পথে বসে যেত। না না, ছি ছি, এইটা কি বলছেন আপনি? আমি আর কি করেছি বলুন? এখন মামলায় যদি জিত হয় তাহলে সব কৃতিত্ব আপনারই। সে না হয় হলো, কিন্তু একদিন যে ওই বিধবার সঙ্গে... না না, উনি এসেছেন তো, আজকেই এসেছেন। এসেছেন? হ্যাঁ। কোথায়? বাইরে গাড়িতে বসে আছেন, লজ্জা এখানে আসতে চাইছেন না। সে কি? এই কথাটাই আপনাকে আমি এতক্ষণ ধরে বলবো কি বলবো না সেটাই ভাবছি। চলুন চলুন চলুন, এত বড় ঘরের মহিলা, উনি যদি নিচে নামতে রাজি না হন তাহলে আমারই দেখা করা উচিত। আসুন আসুন, সবই আপনার দয়া। চলুন আসুন, আসুন। চাপা, জানা তো দাদাবাবুকে ডেকে নিয়ে। দাদাবাবু তো চলে গেলেন গিন্নিমা। সে কি রে, আমি যে আজকে সতীব্রত করেছি, ওনাকে প্রসাদ না দিয়ে আমার ব্রত সম্পূর্ণ হবে না যে। তা সেই কথা তো তুমি আগে ভাগে দাদাবাবুকে বললেই পারতে নাকি? কি করবো বল, দাদাবাবু কি আমার কথা শুনবে নাকি? আমার কপালটাই মন্দ। দেখ, যে মানুষ 11টার আগে বাড়ি থেকে বেরোয় না, আমি কি করে জানবো বলতো যে সে তাড়াতাড়ি বেরিয়ে যাবে? শুনলাম কোন এক জমিদারের বিধবা পুত্রবধূ নাকি গাড়ি পাঠিয়ে দিয়েছে, সেই গাড়িতে চেপেই বোধ করি দাদাবাবু আদালতে গেছে। কি, জমিদারের বিধবা পুত্রবধূ গাড়ি পাঠিয়েছেন? এরকম মক্কেলের কথা তো আগে শুনিনি। ছোট উকিলকে জিজ্ঞেস করে একবার খবর নিতে হচ্ছে।
নাও একটা ফলে কামড় দিয়ে প্রসাদী করে দাও তো দেখি। তোর কি বৌদির ভূত মাথায় চাপলো নাকি? আমার আর ভূত চাপার জো আছে? সারাদিন সংসারের কাজ নিয়ে কত ব্যস্ত। বৌদি তো সেই সকাল থেকে নির্জলা উপোস করে বসে আছে তোমার জন্য। দাও একটা ফল প্রসাদী করে দাও, দিয়ে আসি, তবে ভূত নামবে। এবার তো দেখছি তোর বৌদির ওই ব্রত উপবাসের ঠেলায় বাড়ি ছেড়ে পালাতে হবে। দিদিভাই হয়েছে, থালাটা এবার নিয়ে যাব? হ্যাঁ এই দি। উফ, আর কতক্ষণ বৌদি উপোস করে থাকবে বলো তো? নাও। নে নিয়ে যা। এখন তো দেখছি যত বয়স বাড়ছে ততই বাড়ছে এই ঘোড়া রোগ। তাও যদি পেটে একটা ছেলে পুলে ধরতো তাহলেও সময়টা কেটে যেত। আমি এইদিকে সংসারটা সামলাচ্ছি, আর বৌদি কি নিয়ে থাকবে বলো তো? তবু যা হোক, তোমার কল্যাণের জন্যই তো ব্রত উপবাসে সব করে যাচ্ছে। ভালো বই, খারাপ কিছু নয় তো। কল্যাণ কল্যাণ হবে না অকল্যাণ হবে কে জানে। তবে ইদানিং তোর বৌদির মনে একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে। সে ভাবছে আমি বোধহয় অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত। হ্যাঁ দাদা, আমিও লক্ষ্য করেছি। কেন যে বৌদির এরকম নোংরা চিন্তা মাথায় আসছে বুঝতে পারছি না। তুমি আজ চলে যাওয়ার পর তোমার অফিসের সুবোধকে ডেকে পাঠিয়ে কি যেন সব খোঁজ নিচ্ছে। সুবোধ? সুবোধের সঙ্গে কথা বলছিল? এই যা, তুমি বৌদিকে আবার এসব কিছু বলতে যেও না। এই যা, আমি তো ভাত চাপিয়ে এসেছি উনুনে, পুড়েই গেল বোধহয়। আমি জানি। সুবোধের কাছে খোঁজ নিচ্ছিল? সুবোধকে কি জিজ্ঞাসা করছিল? লাবণ্য? লাবণ্যর কথা? লাবণ্য? ও হরিশ, ভালো আছেন বাবা? হ্যাঁ ভালো। তোমার সব কুশল তো? হ্যাঁ বাবা, আসলে কিছুদিন যাবত আপনার চিঠি না পেয়ে আমি খুব চিন্তায় ছিলাম। ও, এই দিন 15 আগেই তো তোমার মার বকলমে তোমাকে চিঠি দেওয়া হয়েছিল। তা কলকাতায় শুনলাম ম্যালেরিয়া জ্বরের খুব প্রকোপ বেড়েছে। আমরা সকলেই বড় চিন্তায় ছিলাম। না বাবা, সেরকম কিছু নয়, কাগজে বাড়িয়ে লিখেছে। ও, তা এখন এখানে কিছুদিন থাকবে তো? হ্যাঁ, আসলে মেসে থাকি তো 5 ভূতের কারবার। এমএ পরীক্ষার পড়া করতে পারবো না, তাই ইউনিভার্সিটির ছুটি পড়তে এখানেই চলে এলাম। না না, সে বেশ করেছো, বেশ করেছো। হ্যাঁ, বরিশালের মতো নিরিবিলি জায়গা খুব কম পাওয়া যায়। শোনো, সন্ধ্যায় কোনো কাজ দেখো না। সন্ধ্যাবেলা প্রায়শই আমার এখানে আমরা নানা বিষয়ে আলোচনা করি। প্রতিবেশী থেকে শুরু করে জ্ঞানী গুণী অনেকেই আসেন আমার এখানে। আমার ইচ্ছে তাদের সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবো। ঠিক আছে বাবা। এটাই কি রামমোহন লাহিড়ী মহাশয়ের বৈঠকখানা? আসুন আসুন আসুন। আরে আপনার পরমায়ু তো অনেক বেড়ে গেল হরকুমার বাবু। হ্যাঁ, আরে এই মাত্র আপনার কথা বলছিলাম। আসুন 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 আসুন। এই হচ্ছে আমাদের স্বনামধন্য জজ সাহেব রামমোহন লাহিড়ী। বসুন বসুন। ও, মহাশয় তো আবার ব্রাহ্ম, তা আমাদের সাথে এক আসনে বসতে কোনো অসুবিধে নেই তো? বাবা আসবো? এসো এসো হরিশ, এসো এসো। এইটি আমার পুত্র শ্রীমান হরিশ্চন্দ্র।
এই তো কলকাতা থেকে MA পাঠ নিচ্ছে, কদিন গরমের ছুটি, তাই আমাদের বরিশালে এসেছে নিরিবিলিতে পড়াশুনো করবার জন্য। সাধু সাধু, ছেলেকেও কি জজ ব্যারিস্টার করে ইচ্ছা আছে নাকি রামমোহন বাবু? হ্যাঁ, সে তো আছেই, তবে আগে MA-টা পাশ দিক, তারপরে না হয় আইনবিদ্যা অধ্যয়ন করবে। তুমিও আমাদের সঙ্গে বসে পড়ো, তোমার কাছে কিছু ওই কলকাতার গপ্প শোনা যাবে। আচ্ছা, কলকাতার ব্রাহ্ম সমাজের পত্রিকায় একটি নিবন্ধ পাঠাবার আছে আমার। তুমি বাবা কবে ফিরবে কলকাতায়? আমি আর মাসখানেক মতো থাকবো। বেশ, মাসখানেক অপেক্ষা করা যেতেই পারে। তা আপনার এই নিবন্ধটির বিষয়বস্তু কি হরকুমার বাবু? একেশ্বরবাদ। বৈদিক যুগের আদি পর্বে শুধুমাত্র একেশ্বরবাদই যে চালু ছিল সেটি আমি যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করছি। পূজার নামে এই যে মাটি বা ধাতুর পুতুল নির্মাণ করে তার আরাধনা করা, এটি কিন্তু একেবারেই একটি অনার্য প্রথা। দেখুন, প্রথাটা আর্যই হোক আর অনার্যই হোক, এই পুতুল পুজোতে যখন আমরা মানসিক শান্তি পাই তখন সেইটি আমাদের ধর্ম। কিন্তু এ তো অযুক্তির কথা হলো জজ সাহেব। ধর্ম হলো মানুষের আবেগের বহিঃপ্রকাশ, সেখানে কোনো যুক্তির কচকচির শোভা পায় না। হ্যাঁ, কিন্তু যুক্তিকে তো আপনি কখনোই ফেলে এলাম। কি ফেললেন? কোনো ক্ষুরোধার যুক্তি না তো? এই আমার এক বদ অভ্যাস, জানেন, প্রতি মাসে একটি করে হারাচ্ছি ছাতা। বোধহয় ওই ময়নার দোকানে ফেলে এসেছি। হ্যাঁ, আজ তাহলে আমি উঠি। জজ সাহেবের সঙ্গে তর্কটা না হয় পরের দিনের জন্যই তোলা থাকলো। আসি। বুঝতে পারলেন ব্যাপারটা? নিজে ব্রাহ্ম হয়ে শান্তি নেই, পুরো সমাজটাকে ব্রাহ্ম বানাতে চাইছে। হরকুমার বাবুর যুক্তিগুলো কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সেদিনকে মধ্যযুগের ইতিহাস নিয়ে প্রাঞ্জল করে বুঝিয়ে দিচ্ছিলেন, লোকটা কিন্তু জানে অনেক কিছু। সব জ্ঞান পাপি। বাবা, আমার পড়তে বসতে হবে, আমি বরং উঠি। ওঠো, তুমি ওঠো। শোনো, তুমি আরেকদিন এসে এদের কলকাতার গপ্প শুনিও। আসি 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 বাবা। বর্ণবিভাগের পৌরাণিক উৎপত্তি সম্পর্কে ঋগ্বেদের শেষের দিকে একটি স্তোত্র পাওয়া যায়। যখন দেবতারা বলিদানের জন্য উৎসর্গ হিসেবে মানুষকে বেছে নিলেন, তখন তারা মানুষকে বিভক্ত করলেন কতকগুলি খণ্ডে। ব্রাহ্মণ হলো শরীরের মুখ, তার দুই বাহু হলো ক্ষত্রিয়। ইতিহাসের জটিল বিষয়টি বুঝতে না পেরে হাজির হই হরকুমার মজুমদারের বাড়ি। আমার পিতার নাম রামমোহন লাহিড়ী, উনি এখানকার স্থানীয় জজ। হরকুমার বাবুকে বলুন, তাহলেই উনি বুঝতে পারবেন। কিন্তু বাবু, আচ্ছা আপনি বসুন, আমি ভিতরে গিয়ে খবর দিচ্ছি, আপনি বসুন। আচ্ছা। ব্রাহ্মণ্যবাদ ও তার কুফল, লেখক হরকুমার মজুমদার। আমি আসলে হরকুমার বাবুকে... ওনাকে খুঁজছেন তাই তো? বাবা একটু যোগাসনে বসেছেন। আপাতত আপনাকে বাবার বদলে আমার সঙ্গে গল্প করতে হবে। আমি লাবণ্যপ্রভা। আসলে আমার বাবা হলেন... জানি, জজ সাহেব।
আর আপনি তার ছেলে। এমএ পড়ছেন, কলকাতা থেকে আসা হয়েছে মাসখানেকের জন্য। কিন্তু এত সব আপনি কি করে জানলাম, তাই তো? আপনি বসুন, আগে একটু জলযোগ করুন, তারপর বলছি। বসুন। বসছি। অত লজ্জা পাওয়ার কিছু নেই, নিন শুরু করুন। হ্যাঁ, শুরু করছি, কিন্তু আপনার হাওয়া করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন যদি নেই সেটা কে বললো আপনাকে? মুখটা তো এদিকে লাল হয়ে গেছে। অবশ্য সেটা গরমে না লজ্জায় সেটা বলা শক্ত। না না, এতে লজ্জা পাবার কি আছে বলুন? না থাকলেই ভালো। অনাত্মীয় মেয়ে মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে অনেকেই তো ঠক গেলেন, তাই বললাম। আমরা তো ব্রাহ্ম, তাই আমাদের সমাজে আবরুর নাম করে মেয়েদেরকে অচ্ছুত করে রেখে দেওয়ার প্রথা নেই। আপনার বাবার সাথে একদিন সামান্য সময়ের জন্য আলাপ হয়েছিল আমার। এখন দেখছি আপনি তার সুযোগ্যা কন্যা। যোগ্যতার মাপকাঠিটা শুনি একবার। তর্কবিদ্যা। অচিরেই আপনি একদিন আপনার বাবার মতো তর্কবিদ্যায় পারদর্শী হয়ে উঠবেন, এই ব্যাপারে অন্তত আমার কোনো সন্দেহ নেই। যাক, সেসব নিয়ে তর্ক করার পরে অনেক সময় পাওয়া যাবে। আপাতত বাবাকে ডাক না দিলে যোগ অভ্যাস সারা দিন ধরে চলতে থাকবে। আমাদের বৈঠকখানায় বসেই শুনেছিলাম ওনার অগাধ পাণ্ডিত্য, তাই চলে এসেছি। আসলে ইতিহাসের একটা অধ্যায় আমি বুঝতে এসেছি, আমি সেটা বুঝে নিয়ে চলে যাব। ওনার বেশি সময় নষ্ট করব না। খুব বেশি সময় নিলেও বাবা বিরক্ত হবেন না। উনি তো আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। আমার প্রশংসায়? একবার দেখে সাতখানা করে অনেক কথা বলেছেন আমাকে। তা না হলে আপনার ঠিকুজি গোষ্ঠী জানলাম কোত্থেকে। আপনি বসুন, আমি বাবাকে ডেকে দিই। আজ তো পাদোদক পান করা হয়নি। না, আঙুলটা ডুবা। সুবোধচন্দ্র আজ বেশ দেরি করছে তো। কে সুবোধ? আরে না ভাই, আমি একেবারে জুতোর মধ্যে গোবর লেগে একেবারে। কি হলো, তুমি যাবে না? কোথায় যাব? এই দেখো, একেবারে ভুলে মেরে দিয়ে বসে আছো। আরে বাবা, আজকে দিগম্বর রায়ের মায়ের আদ্যশ্রাদ্ধ তো। আজই তো 16 তারিখ। এই দেখো, ভাগ্যিস পায়ে গোবর লেগেছিল, তাই তোমার বাড়িতে ঢুকেছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে ভাইয়া, তুমি তো চেনো আমার সতীসাধ্যী স্ত্রীকে। ওসব ধোয়াধুয়ির কর্ম এখানে হবে না। আরে বাবা, একবার যদি শোনে তোমাকে তো চান করিয়ে ছাড়বেই। আমার এই চেম্বার শুধু জলে ভাসিয়ে দেবে। না কিন্তু গোবর তো শুনেছি পুজোয় টুজোয় লাগে, মানে অতটা অপবিত্র তো নয়। যুক্তিতর্কের সূক্ষ্ম বিচার ওসব সতীলক্ষ্মীদের কাছে টেকে না। তোমার এই কর্মটি যাও ওই ঘোষেদের পুকুরে গিয়ে সেরে এসো। অগত্যা,
তাই চলি। এই তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। এই শুনেছি কলকাতা থেকে নাকি একবার নাম করা কীর্তন গায়িকা এসছে। তাড়াতাড়ি এসো। এই সাত সকালে কাটছে মুখ থেকে উঠলাম কে জানে, গোবর গোবর লেগে যাচ্ছে তাই কাণ্ড। না, এখন আর কাজ নিয়ে বসে লাভ নেই, যাই নিমন্ত্রণটা রক্ষা করে আসি। কে টাইপ করছে? আগে আমি দাদা। কি আশ্চর্য, কথা নেই বার্তা নেই, সোজা টাইপ করতে বসে গেলে। তাড়াতাড়ি এদিকে এসো। কখন এসছো? মানে ওই আপনি যখন বীরেনবাবুর সাথে কথা বলছিলেন তখনই। ওই মিউনিসিপ্যালিটির কাজটা সেরে আসতেই দেরি হয়ে গেল। এদিকে আবার অনেক টাইপ করা বাকি আছে। টাইপ পরে হবে। বড়বাবুর কাছে গিয়েছিলে, কি উত্তর পেলে? হ্যাঁ দাদা, এই যে উনি আপনার এই চিঠিটার পেছনে উত্তর লিখে দিয়েছিলেন। হ্যাঁ, লাবণ্যপ্রভা সরকেল কলকাতা থেকেই আসছেন। এখন উনি কলকাতার ভবানীপুরস্থ নিবেদিতা ইনস্টিটিউশনে চাকরিরত।